আর এই এসআইআর আবহে স্কুলে স্কুলে শিক্ষক সংকট, সামনেই মাধ্যমিক, তাই এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। ইআরও ও বিশেষ পর্ষদের পদক্ষেপকে সমর্থন শিক্ষামন্ত্রীর। চিঠি না দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্রাত্য বসু। পর্ষদ তো ঠিক কাজই করেছে। পর্ষদের চিঠির মূল কথা হচ্ছে যে আপনি আমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে যখন বিএলওদের ডাকা হয়েছিল, শিক্ষা দপ্তরের কাছে কোনো ইন্টিমেশন ছিল না, পর্ষদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। তো পর্ষদ এই আশঙ্কা প্রকাশ করছে যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এইভাবে যদি শিক্ষকদের আবার আপনারা তুলে নেন তাহলে পরীক্ষাটা নেব কিভাবে। এটা নির্বাচন কমিশন একটা স্ট্যাটিউটরি বডি হয়ে আর সরকারি দপ্তরকে তার একটা ইন্টিমেট করতে বা চিঠি লিখতে যে কি অসুবিধে, এটা আমি বুঝতে পারছি না। এটার মধ্যে এক ধরনের কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা, আর পুরোটাই যেন একটা তানাশাহি, এই ধরনের একটা মানসিকতা প্রতিফলন করছে এই ধরনের আচরণে। আমি পর্ষদকে সমর্থন করছি। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর যে খবর পাওয়া যাচ্ছে বড়দিনের পরেই এসআইআর এর হিয়ারিং শুরু হবে। এসআইআর এর হিয়ারিং শুরুর 7 দিন আগে ভোটারদের কাছে নোটিশ যাবে। তবে কবে এই হিয়ারিং শুরু হচ্ছে আর কি তথ্য পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, সরাসরি রুমা পালের কাছে আমরা চলে যাব। রুমা, দেখো, প্রথমত জানিয়ে রাখি যে আজ থেকে নোটিশ যাওয়ার কথা ছিল, কিন্তু আজ থেকে নোটিশ যাচ্ছে না, এমনটা মনে করা হচ্ছে যে কাল থেকে যাবে। সেক্ষেত্রে কিন্তু 7 দিন সময় লাগবে, অর্থাৎ 26শে ডিসেম্বর অথবা 27শে ডিসেম্বর কিন্তু এই হিয়ারিং শুরু হবে। বড়দিনের পরে কিন্তু হিয়ারিং শুরু হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই হিয়ারিং শুরু হওয়ার ক্ষেত্রে এতটা সময় নেওয়া হচ্ছে কেন, সেটা কমিশনের বক্তব্য যে সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে। যে ক্ষেত্রে বলে রাখি, যখন এসআইআর পর্ব শুরু হয়েছিল তখন কিন্তু এনুমেরেশন ফর্ম যেটা সিস্টেম জেনারেটেড ছিল সেরকমটাই কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, এবং এই যে নোটিশ যাবে সবই সিস্টেম জেনারেটেড হবে, এবং তার সঙ্গে সঙ্গে যখন হিয়ারিং হবে, কোথায় হিয়ারিং হবে, কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু সিস্টেম জেনারেটেড হবে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে এই হিয়ারিংয়ের সময় কিন্তু জানিয়েছিলাম যে মাইক্রো অবজারভাররা থাকছেন, আর এবারই কিন্তু মাইক্রো অবজারভারদের সংখ্যা প্রায় 4000-এর মতো হতে চলেছে। এই মাইক্রো অবজারভাররাই কিন্তু রীতিমতো তারা নজরদারিতে রাখবেন যখন হিয়ারিং হবে, হিয়ারিং পর্ব শুরু হবে, কি তথ্য দেওয়া হচ্ছে এবং এই তথ্য ঠিক আছে কিনা, সমস্ত কিছুতেই ইআরও সঙ্গে সঙ্গে স্পেশাল রোল অবজারভার রয়েছেন, তার সঙ্গে কিন্তু এই মাইক্রো অবজারভাররা কিন্তু সেই কাজ করবেন। সেক্ষেত্রে আজকেই কিন্তু এই নির্দেশিকা জারি হয়েছে যে 4000-এর মতো, এখনও সংখ্যা জানানো হয়নি, কিন্তু মাইক্রো অবজারভারের যে সংখ্যা সেটা 4000-এর মতনই হবে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ রুমা। বাংলাদেশের যে নৈরাজ্য পরিস্থিতি তাই নিয়ে বিজেপির আক্রমণ, পাল্টা আক্রমণ তৃণমূলের। কি বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছেন রাখবো আপনাদের সামনে। একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন, বিজেপিকে নিশানা করেছেন বাংলাদেশের নৈরাজ্য নিয়ে। বিজেপির কিছু নেতা যারা বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টানছেন, পশ্চিমবঙ্গ এমন ঘটতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে কোনো হিংসার ঘটনা ঘটলে সম্পূর্ণ দায় বিজেপি নেতাদেরই। বাংলাদেশেরই হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই সেই বিজেপি যারা বলেছিল বাংলা ভাষা বলে কিছু নেই। পোস্ট করেছেন কুণাল ঘোষ। বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, কিছু হলে তার দায় নিতে হবে বিদেশমন্ত্রীকে। বিজেপি নেতারা কে কি বলেছিলেন এটা ভুলে গেলে চলবে না। দিদির মামাটি মানুষের সরকার বাংলায় এমন কিছু হতে দেবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলাদেশের নৈরাজ্য নিয়ে আক্রমণ শানিয়েছিল বিজেপি, তার পাল্টা আক্রমণ করল তৃণমূল। পশ্চিমবঙ্গেও এমন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন কিছু বিজেপি নেতা। এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর ফলে যদি কোনো হিংসার ঘটনা ঘটে সম্পূর্ণ দায় নিতে হবে বিজেপি নেতাদেরই। বাংলাদেশের হিংসার নিন্দা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। আর কি বলেছেন কুণাল ঘোষ, দেখুন। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সে সম্পর্কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ঘটনার নিন্দা করা ইত্যাদি। কিন্তু যেহেতু বিষয়টি আমাদের দেশের নয়, আন্তর্জাতিক, ফলে এটা কিন্তু কেন্দ্রীয় সরকার, বিদেশ দপ্তর
তাদেরকেই এই বিষয়টা অবিলম্বে জরুরি ভিত্তিতে দেখতে হবে। এর মধ্যে একটা ঘটনা ঘটছে, অমিত মালব্য এবং বিজেপির এই ধরনের কিছু নেতা বা নেত্রী, সেটা দিল্লির হোক বা রাজ্যের, তারা এই বাংলাদেশের ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গকে তুলনা করে বা পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে খুব কুৎসামূলক কিছু প্রচার করছেন, যেটা শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন বললে ভুল হবে, প্ররোচনামূলকও বটে। কারণ তারা চাইছে এই ধরনের অশান্তিমূলক বিষয়গুলোকে একটু প্ররোচনা দিয়ে বাড়িয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে। এটা শুধু বাংলার অপমান নয়, এটা প্ররোচনা দিলে এ নিয়ে কোনো অশান্তিও তো তৈরি হয়ে যেতে পারে, বা যেটা সবসময় বিজেপি চায়। ফলে অমিত মালব্য বা এই যারা এই ধরনের কথা বলছেন, আমরা বলছি এটা তীব্র নিন্দা করছি। বাংলাদেশে যেটা ঘটছে সেটা তো আপত্তির, কিন্তু ওটা কেন্দ্রীয় সরকার তাদের বিদেশ দপ্তর ব্যাখ্যা দেখুক, তাদের যা যা করার করুক, কিন্তু তার সঙ্গে পশ্চিমবঙ্গকে জড়িয়ে, যেখানে আমাদের এই সীমান্তটা শেয়ার করতে হয়, সীমান্তটা তো পশ্চিমবঙ্গের রয়েছে, ওপাশে ত্রিপুরা রয়েছে, ভারতেরও তো সীমান্তে বাংলাদেশ রয়েছে। এবার তার মধ্যে যেহেতু বিজেপি বাংলার নামে কুৎসা করে, তাই বাংলাকে তার সঙ্গে, পশ্চিমবঙ্গকে তার সঙ্গে তুলনা করে কিছু ভিডিও ছেড়ে দিচ্ছে, কিছু হিংসাত্মক প্ররোচনামূলক, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এখনো তো সেইভাবে রাতারাতি যাচাই করা সম্ভব নয়, কিন্তু কিছু খারাপ ঘটনার খবর তো বাংলাদেশ থেকে আসছে। এবার আমরা আমরা সবাই সেটার নিন্দা করি, কড়া ভাষায় নিন্দা করি, কিন্তু তা বলে বাংলাকে মিশিয়ে একটা প্ররোচনামূলক গোলমাল পাকাবার বিষ মেশানো প্রচার, এটার আমরা তীব্র নিন্দা করছি, তীব্র বিরোধিতা করছি, এবং কিছু ক্ষেত্রে তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। এবার বাংলাদেশের তাণ্ডবের একের পর এক ছবি রাখবো আপনাদের সামনে। ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। নৈরাজ্যের বাংলাদেশের সেই ছবি দেখুন, যে ঘটনা ঘটে চলেছে বাংলাদেশে, একের পর এক তাণ্ডব, ভাঙচুর, অগ্নিসংযোগ। ঢাকায় ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ দেখানো হলো পাথর বৃষ্টি। দর্শক এখানে বিক্ষোভকারীদের সাথে একটু কথা বলার চেষ্টা। তাণ্ডবের হাত থেকে রেহাই পেল না ছায়ানট। সংস্কৃতি কেন্দ্র বাংলাদেশের, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই ছায়ানট, যেখানে তার গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। 1961-তে গড়ে ওঠা ছায়ানটের সংগ্রহের কেন্দ্রে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বহু বই। নেতার মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর চালানো হলো সেই সংস্কৃতি কেন্দ্রে, ধরিয়ে দেওয়া হলো আগুন। সংস্কৃতি কেন্দ্রে বহু নথি, বই, বাদ্যযন্ত্রের নিদারুণ ক্ষতি হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।